এই গল্পে যে পশু হত্যা বর্ণনা করা হয়েছে সেটা গল্পের একটি বিশেষ কারণে। পশু হত্যা দণ্ডনীয় অপরাধ। নিশুতি রাত, আন্দাজ 2টো হবে। হরিহরের হঠাৎ ঘুমটা ভেঙে গেল। সে বিছানায় শুয়ে কান খাড়া করে রাখল। কোথাও যেন একটা ঝটপটানির শব্দ আসছে না? হরিহর ভালো করে কান পেতে রইল। হ্যাঁ, সত্যি তো, বাইরে একটা ঝটপটানির শব্দ আসছে, যেমন হাঁস বা মুরগিকে শেয়াল কিংবা সাপেও ইঁদুরে ধরার চেষ্টা করলে তারা বাঁচার চেষ্টা করে, তেমনই শব্দ। হরিহরকে অন্যমনস্ক দেখে তার বউয়ের ঘুম ভেঙে গেল। সে জড়ানো গলায় বলল, কি হইছে গো? এই রাত পেরেতে জেগে বসে আছো কেন? হ্যাঁ রে বউ, তুই কিছু শুনতে পাসনি? কি শুনবো গো? আরে বাইরে কাদের যেন ঝটপটানি শব্দ আসতেছে। গরুগুলার কোনো বিপদ হয় নাই তো? না, গরুর গোয়াল তো পিছন দিকে। তুমি কইলে শব্দ আসতেছে সামনে, বাইরে। কে জানে কি হচ্ছে। যাকে, এখন হয়েছে কি, শুয়ে পড়ো দেখি, সকালে দেখা যাবে কোন। তারা দুজন আবার শুয়ে পড়ল, কিন্তু হরিহরের চিন্তা যায় না। বিড়বিড় করে ইষ্ট স্মরণ করে সে চোখ বুঝল। তবে শব্দটা সারা রাত চলল। পরদিন সকালে খুব ভোরে উঠল হরিহরের বউ। সে দোর খুলে বাইরে এলো। উঠোনে পা রাখতেই দেখল এক নৃশংস নারকীয় দৃশ্য। তাদের 2টি গাই গরু ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। ছিন্ন ভিন্ন বললাম এই কারণে, প্রথম গরুটি মস্তক আলাদা করা হয়েছে এবং সামনের একটা পা নেই। কেউ তীব্র আক্রোশে সেটাকে টেনে ছিঁড়ে নিয়েছে, আর দ্বিতীয় গরুটির পেট কাটা, নাড়ি ভুড়িগুলো বাইরে বেরিয়ে আছে। এর সামনের একটি পা টেনে ছিঁড়ে নিয়েছে, আর গোটা উঠোনে চাপ চাপ লাল রক্ত। মনে হয় সদ্য মেরে ফেলা হয়েছে। হরিহরের বউ এক প্রকার ভয় পেয়ে গেল, আর তো চিৎকার করে উঠোনে আছাড় খেয়ে পড়ল। তার চিৎকারে বিছানা ছেড়ে বাইরে এলো হরিহর। সেও দেখল নৃশংস পশু হত্যা। সেও কিছু সময় নির্বাক থেকে শিশুদের মতো কান্নায় ভেঙে পড়ল। তারপর মৃত গরু দুটির সামনে এসে জ্ঞান হারিয়ে পড়ে গেল। তাদের আকুল কান্না শুনে পাড়ার লোকেরা বেরিয়ে এলো। তারা দেখল গোটা উঠোন রক্তে ভেসে যাচ্ছে। 2টো গরু মৃত অবস্থায় পড়ে আছে, আর হরিহর ও তার বউ অচেতন হয়ে উঠোনে পড়ে। পাড়া প্রতিবেশীরা তাদের চোখ মুখে জল দিয়ে ভেতরে নিয়ে গেল। কিন্তু পরে আলোচনা করে গ্রামের বৃদ্ধরা ও অভিজ্ঞত লোকেরা ভেবে দেখল এটা কোনো ডাকাতের কাজ নয়। তারা ডাকাতির জন্য মানুষ খুন করে বটে, কিন্তু কখনো গো হত্যা করবে না। আর যদি ধরে নেওয়া যায় ডাকাতরা এসেছিল, তাহলে ঘরবাড়ি লুট করলো না কেন? ঘরের আসবাবপত্র কিচ্ছু খাওয়া যায়নি তাহলে? পরে হরিহর বলেছিল সেই আতঙ্কের রাতের কথা, সে ভয়ানক বিপদের কথা। তবে হরিহর এখনো আফসোস করে, সেদিন যদি রাতে উঠত তাহলে এমন মর্মান্তিক পরিহাস হতো না। তবে এমন ঘটনা সাড়া ফেলেছিল গোটা গ্রামে। তারা রাতে সতর্ক থাকত। হরিহর সুস্থ হলে পর গো শ্রাদ্ধ ও ব্রাহ্মণকে গরু দান করল, কিন্তু আর গরু কিনল না। তার পরিবর্তে নিজের খরচে পাথরের গাভী বানিয়ে রেখেছিল উঠোনে। এই ঘটনার পর হরিহরের স্ত্রী শোকে মারা যায়। এরপর 1.5 মাস কেটে গেল। এরপর আরও একজনের বাড়িতে এমন হলো। পটাশপুর গ্রামের শেষ প্রান্তে নদীর পার ঘেঁষে ডোমপাড়া আছে। সে পাড়ায় কয়েকজন মুসলমান বাস করত। তারা অনেকেই মৎস্য শিকার ও তাঁতের কাজ করত। এদের মধ্যে একজন হলো রহমত আলী, বয়স 70, জীর্ণ চেহারা হলেও বেশ শক্তপোক্ত। রহমতের 2 ছেলে, বড় ছেলে রশিদুর আলী, বয়স 40, সে মাছের ব্যবসা করে, আর ছোট ছেলে মহিদুল আলীর বয়স 35 হবে। সে হাটে একটা কাঠের দোকানে কাজ করে এবং কাজের জন্য মাঝে মাঝে তাকে বাইরেও যেতে হয়। রহমত আলী নিজের গামছা বোনার কল আছে। দুপুর থেকে রাত পর্যন্ত কাজ করে, আর সকাল হলে দূরের হাটে গামছা বিক্রি করতে যায়। বেশ রোজগার ছিল তাদের, এবং এই এলাকার সব থেকে অবস্থাপন্ন গৃহস্থ তারাই। তাই তাদের গোয়াল, গরু, মহিষ ও ছাগল আছে। শুধু তাই নয়, রহমত আলী তাদের সন্তানের মতো লালন পালন করে। নিজে না খেলেও তাদের পেটের জোগাড় সব সময় রেখেছে। গরুর দুধ ও গোবর বিক্রি করে সে যাই হোক সব মিলিয়ে তার বেশ চলে যাচ্ছিল। কিন্তু আঘাতটা এলো হঠাৎই। সেদিন হঠাৎ দুপুর থেকে বৃষ্টি শুরু হলো। প্রায় সন্ধ্যা পর্যন্ত এক নাগারে বৃষ্টি চলল। মুষলধারে বৃষ্টি ও তার সাথে বজ্রপাত। বাজের শব্দে কান পাতা দেয়।
সন্ধে নাগাদ বৃষ্টিটা খানিক থামতেই রহমত নিজে হাতে একটা হ্যারিকেন নিয়ে গিন্নিকে বলে গোয়ালে গেল। গোয়াল ঘর বাড়ির পেছনে। রহমত বাইরে এসে দেখলো তার উঠোনে বেশ জল জমেছে, পায়ের গোড়ালি পর্যন্ত জল ডুবে যাচ্ছে, জলার ধারে ব্যাঙ ডাকছে। রহমত কোনো রকমে গোয়াল ঘরে গেল, তবে গোয়াল ঘরে জল ঢোকেনি, কারণ 2 ধাপ ইট বাঁধিয়ে সিঁড়ি করা আছে। বর্ষাকালে এইসব এলাকায় হামেশা বন্যা হয়, ফলে গৃহস্থদের সাপ ব্যাঙের জ্বালা সহ্য করতে হয়, তাই রহমত আলী এই ব্যবস্থা করেছে। গোয়াল ঘরে ঢুকে হ্যারিকেনের আলোতে চারপাশ দেখে নিল, তারপর ভালো করে খড় বিছিয়ে গরু ও মহিষদের খেতে দিয়ে গৃহে প্রবেশ করল এবং রাতে সবাই আহার করে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে একবার ঘুম ভেঙে গেল রহমত, তখন বৃষ্টি হচ্ছে প্রবল বেগে। গরু ও মহিষগুলো হঠাৎই চিৎকার করতে লাগলো। রহমত উঠেছিল বটে, কিন্তু বেরোনোর সাহস পায়নি। তাছাড়া যা বৃষ্টি শুরু হয়েছে এতে ছাতা কাজ করবে না, আর উঠোন পেরিয়ে গোয়াল ঘরে যাওয়া সম্ভব নয়। রহমত বিছানায় বসে ভাবতে লাগলো। তার স্ত্রী আমিনা তাকে বিচলিত দেখে বলল, কি হয়েছে? কি কি ভাবতাছো? না রে, তেমন কিছু না। গরুগুলা চিৎকার করে কেন বলতো? কিছু হয়নি তো? আরে না না, ওইসব কিছু না, হয়তো খাবার শেষ হয়ে গিয়েছে হবে। ও তুমি ভেবো না, এখন শুয়ে পড়ো, কাল সকালে দেখা যাবে। আমিনা যতই না না করুক, রহমতের মন সায় দিচ্ছে না। তার মনে আছে ঠিক এমনই কিছু শুনেছিল হরিহর, কিন্তু সকালে উঠে দেখে তার গরু দুটি মারা গেছে। রহমত আলী বিছানা ছেড়ে নিচে এলো, তারপর 1 গ্লাস জল খেয়ে আবার শুয়ে পড়ল। বিড়বিড় করে বলল, হে আল্লাহ, দোয়া করেন, ওরা নির্বাক, ওদেরকে বাঁচান আল্লাহ, হে আল্লাহ। পরের দিন একটা কান্নার শব্দে ঘুম ভাঙল রহমত, এবং কান্নার স্বর তার বড় ছেলে। রহমত আর 7-5 না ভেবে বিছানা ছেড়ে বাইরে এলো। এদিক সেদিক তাকিয়ে দেখল রাশিদুল গোয়াল ঘরের সামনে উবু হয়ে বসে কাঁদছে। আরে কি 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 হয়েছে রে রসু? সাত সকালে কাঁদিস কেন? হ্যাঁ গরুগুলো নাই রে। সেই কি রে? নেই মানে? রহমত ও আমিনা এতক্ষণে গোয়াল ঘরের সামনে এসেছে এবং এক ভয়ানক দৃশ্য তাদের চোখে পড়ল। তাদের গরু ও মহিষ জোড়া পড়ে আছে, তাদের তাদের কণ্ঠনালী ছিন্ন। একটা গরুর সামনের 2টো পা নেই, গোটা খড় বিছানো গোয়াল ঘরে রক্ত। রহমত মাথায় হাত দিয়ে অঝরে কাঁদতে শুরু করলো, সাথে আমিনাও। কি মর্মান্তিক, কি নৃশংস! পাড়ার অনেকেই তাদের কান্নার শব্দ পেয়ে উঠানে জমায়েত হয়েছে। গতকাল বৃষ্টি হওয়ায় মাটি ভিজে গেছে, তাছাড়া পাড়াগায় তখন মাটির রাস্তা ছিল, তাই একদিন অতি ভারী বৃষ্টি হলেই জল কাদায় মাখামাখি অবস্থা। তারা সবাই এসে দেখলো যে রহমতের গরু ও মহিষগুলো কারা যেন নৃশংসভাবে হত্যা করেছে। তাদের সবার মনে পড়ে গেল হরিহরের কথা। গত 1.5 মাস আগে এমনই নৃশংস মর্মান্তিক অপমৃত্যু ঘটেছিল হরিহরের গোশালায়। আমিনা ও রহমত সবাই কাঁদছে, যেন কোনো সন্তানহারা পিতার বুক খালি হয়ে গেছে। পরে বেলা হলে পর মৃত গরু ও মহিষগুলোকে ভাগাড়ে নিয়ে গিয়ে মাটি চাপা দেওয়া হয়। এমন ঘটনায় সেদিন গোটা গ্রাম সারাদিন থমথমে হয়ে রইল এবং সবার বাড়িতে দ্বিতীয়বার আতঙ্কের কথা নতুন করে তার রাজত্ব বিস্তার করল। সবাই নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল, তবে কি কোনো আত্মা বাসা বাঁধল এই গ্রামে? এরপর আরও অনেকের গরু মারা গিয়েছিল, অনেকের গোয়াল খালি হয়ে গিয়েছিল। গোটা পটাশপুর গ্রামে গোমড়ক লেগেছিল সেবার। আজ যে ঘটনাটা বলতে চলেছি এটা অবিশ্বাস্য হলেও সত্য। তোমরা অনেকেই জানো যে গোহত্যা বা গোমড়ক কতটা খারাপ হতে পারে। এটা একটা মহামারীর মতো। মহামারী হলে যেমন মানুষ মরে, তেমনি যে গ্রামে একবার গোমড়ক লাগে সেখানে গরু মারা যায়, একেবারে নৃশংসভাবে মারা যায়। কোনো অপশক্তি বা রক্ত পিশাচিনী গরুর রক্তের জন্য হানা দেয়, তখনই এমন হয়। তাদের চেতনা অতি কঠিন। সাধারণ মানুষ তো দূরস্থ, তান্ত্রিকরা মাঝে মাঝে বিফল হয়। আবার অনেকে আছে যারা গরুর দড়ি গলায় দিয়ে মারা যায়, তারা অপঘাতের পর এভাবে গোহত্যা করতে থাকে। যতক্ষণ না তার শিকার শেষ হচ্ছে ততক্ষণ সেই আত্মা এইভাবে মারতে থাকে।
গোটা গ্রামকে নরক বানিয়ে দিতে পারে এরা। এটা গরু বা মহিষ ছাড়া তখন মানুষ মারে না, কিন্তু যখন দেখতে পাই যে আর গোহত্যা সম্ভব নয় তখনই মানুষকে মারে। গরুর মৃত্যু নিশ্চিত করে তার গায়ের সামান্য লোম ও রক্ত ভিজে থাকার ফলে এক ধরনের শক্তি লাভ করে সেই আত্মা। এর নাম গোমরক। আমি একবার আমার এক দাদুর কাছে এমন এক ভয়ানক ঘটনা শুনেছিলাম। শুধু শুনিনি, হাতে লেখা পুঁথিতে গোটা বর্ণনা দেওয়া ছিল। পটাশপুর গ্রামে ঘটেছিল গোমরক। যাই হোক, এবার কাহিনী শুরু করি। পুঁথিতে যেভাবে লেখক মানে আমার দাদামশাই যেভাবে লিখেছে সেভাবেই বলছি। হ্যাঁ, গ্রামের নাম পটাশপুর। গ্রামটা মেদিনীপুর জেলার দামোদর নদীর অন্তর্গত। ছোট গ্রাম, কিন্তু বেশ জমজমাট। হাট বাজার, স্বাস্থ্যকেন্দ্র, রেশন অফিস ইত্যাদি রয়েছে। গ্রামের লোকেরা জমিদার রাজপ্রতাপ বণিকের তত্ত্বাবধানে বেশ সুখে শান্তিতে বসবাস করছে। রাজপ্রতাপের জমি জমা, গোয়ালে গরু ও মহিষ, পানের আড়ত আছে। তার বাণিজ্যে যেমন বসত লক্ষ্মী, তেমনি শরীরে দয়ার ভাগ কম নয়। রাজপ্রতাপের একটিমাত্র ছেলে, সে শহর কলকাতায় থাকে, নাম রমাকান্ত বণিক। রাজপ্রতাপের জমিতে সুখেন হাঁসদা কাজ করত। বয়স ওই 40-এর কাছাকাছি হবে। সুখেনের কেউ নেই, সে বিয়ে করেনি আর অল্প বয়সে বাবা মাকে হারায়। আগে ইটভাটাতে কাজ করত, এ বছর 4 হলো জমির কাজ দেখাশোনা করে। রাজপ্রতাপ বড়ই উদার মনের মানুষ, তাই সুখেনকে 1 বিঘা জমি দান করেছে। তবে তার জন্য কোনো টাকা পয়সা নেয়নি, বরং শুরুর দিকে নিজের টাকা দিয়ে তাকে সাহায্য করে। সুখেন তার সততা বজায় রেখেছিল, পরে কিছু টাকা জমিয়ে নিজের একটা ঘর করেন। কিন্তু গত মাস কয়েক তার মধ্যে একটা অন্যরকম পরিবর্তন দেখা দিয়েছে। সুখেন আজকাল একা একা থাকে আর খিটখিটে মেজাজের হয়ে গেছে। কারো সাথে কথা বলতে চায় না। নিজের কাজ ও কাজ থেকে বাড়ি ছাড়া সে আর কিছুই জানে না। আগে বিকেলে ক্ষেতের কাজ শেষ করে গ্রামের হাটে আলী চাচার দোকানে চা খেতে যেত, জমিয়ে আড্ডা দিত। আর এখন সেই মানুষটার পরিবর্তন হয়ে গেল। অনেকে ডেকে জিজ্ঞেস করেছে যে তার শারীরিক অসুস্থের কথা জানতে চেয়েছ, কিন্তু সে কিছু বলে না। কেউ বেশি প্রশ্ন করলে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়। ফলে তার সাথে অনেকে কথা বলাও বন্ধ করে দিল। অনেকে বলতে লাগলো নাকি মাথাটা খারাপ হয়ে গেছে। আবার অনেকে বলল, দেখো গিয়ে কোনো কুকর্ম করছে কিনা। গ্রামের লোকেরা যতই আলোচনা করুক, কিন্তু সুখেন জানে সে সুস্থ। শুধু একজনের কথা মতো সে কাজ করছে। তবে সেই ব্যক্তি কোনো পুরুষ নয়, এক রমণী। সুখেন রোজ রাত্রিরে খাওয়া দাওয়া সেরে শোয়ার সময় একজন সুন্দরী মেয়ে মানুষ তার ঘরে প্রবেশ করে। বয়স 27-28। অপূর্ব সুন্দর সেই নারী। এটা গত 6 মাস থেকে হয়ে আসছে। মেয়েটি রোজ রাতে আসে, ঘণ্টাখানেক থেকে তারপর চলে যায়। তারপর সুখেন ঘুমিয়ে পড়ে। একেবারে সকালে ঘুম ভাঙে। এই 6 মাসে তাদের মধ্যে আলাপ আলোচনা, আলিঙ্গন, চুম্বন, এমনকি শারীরিক সম্পর্ক হয়েছিল। এমন একদিন হয়েছে যে যেদিন সে নারী আসে না, সুখেন পাগলের মতো করতে থাকে। তাকে না দেখলে রাতে ঘুম হয় না। আর যখন তার কথোপকথন করে সুখেন যেন সবকিছু ভুলে যায়। মনে হয় সেই নারী মূর্তিটি তাকে বশ করেছে। তবে সেই মেয়েটি কে, কোথায় থাকে, তার পরিচয় কি, আজ পর্যন্ত সুখেন জানতে চায়নি। শুধু যখন গভীর রাত হয় তখন অন্য জগতে হারিয়ে যায় তারা। এরপর আরো কয়েকটা মাস কাটল। সুখেন ধীরে ধীরে আরো খিটখিটে হয়ে গেল। চুল দাড়ি কাটে না, এক জামা কাপড় পরে কাজে, স্নান করে না, গা থেকে ঘামের গন্ধ ছাড়ে, পাগলাটে ধরনের হয়ে গেল। রাজপ্রতাপ নিজে জানতে চেয়েছে তার এই আকস্মিক পরিবর্তনের কথা, কিন্তু সে নির্বাক। শুধু বলে, কি যে বলেন কর্তা, আমি ঠিক আছি, আমার কোনো অসুখ নাই। একদিন রাতে বিশুর চোখে প্রথম দৃশ্যটা পড়ে। বিশু আগে সুখেনের সাথে ভাটাতে কাজ করত এবং মাঝে মাঝে মদের ভাঁটিখানাতে গিয়ে দেশি মদ খেত। কিন্তু সামান্য ঝগড়া হওয়ায় তাদের মধ্যে বন্ধুত্ব ভেঙে যায়। তারপর থেকে দুজনের মুখ দর্শন করে না, এমনকি রাস্তায় গেলে মাথা নিচু করে যায়। সেই বিশু হাটের রাস্তা ধরে বাড়ি ফিরছিল। চারিদিকে ঘন অন্ধকার, আকাশে এক ফালি চাঁদ উঠেছে। সে চাঁদের আলোকে সঙ্গী করে পথ চলতে চলতে হঠাৎই বিশুর চোখে পড়ল একজন মেয়ে সুখেনের ঘরের সামনে দাঁড়িয়ে। আবছা আলো থাকলেও বিশুর বুঝতে অসুবিধা হয়নি। সে সামান্য আড়ালে গিয়ে তাকে নজরে রাখল। বিশু দেখল নারী মূর্তিটি দরজা না খুলে তার শরীরটি নিয়ে দরজার উপর দিয়ে ঘরের ভেতরে চলে গেল। বুকটা ছাঁদ করে উঠল বিশুর, এবং সেও বুঝল ওই মেয়েটি অশরীরী।
সুখেন ঢোক গিলে রাম নাম স্মরণ করতে করতে কোনো রকমে বাড়ি ফিরে সেদিন। সারা রাতে সেদিন ঘুম হয়নি, কেবলই এক রাশ চিন্তা তার মনে ঢেউ তুলেছে। পরের দিন সকালবেলা রাজবাড়িতে হানা দেয় বিশু। তখনও জমিদার বাড়িতে সকালের কাজ শুরু হয়নি। রক্ষীকে বলে সে জমিদার বাবুর সাথে দেখা করতে গেল। রক্ষী বিশুকে ভালো করেই চেনে, তাই তাকে ভেতরে আসতে দিল। রাজপ্রতাপ তখন বাগানে পায়চারি করছিল। হঠাৎ বিশুর আগমনে চমকে ওঠে সে হাঁপাতে হাঁপাতে বলল, বাবু, বাবু খবর ভালো না। আপনি আপনি সুখেনকে বাঁচান বাবু। তাকে দেখে কয়েকজন কর্মচারী বেরিয়ে এলো। রাজপ্রতাপ ব্যাকুল হয়ে বলল, আরে কি হয়েছে রে বিশু? সুখেনের কি হলো আবার? বিশু গত রাতে দেখা বিষয়টা সবিস্তারে বলল এবং সুখেনকে বাঁচানোর জন্য কাতর অনুরোধ করতে লাগলো। কর্তা, আমি কারো খারাপ চাই না। ওর সাথে আমার ঝগড়া বটে, কিন্তু কিন্তু ও তো আমার বন্ধু বলুন, আর তাছাড়া ও তো আমাদের গ্রামেরই একজন কর্তা। বলতে বলতে প্রায় কেঁদেই ফেলল বিশু। রাজপ্রতাপ সব শুনে বলে, আমাকে অনেক বলেছে বটে, কিন্তু আমি বিশ্বাস করিনি। ভেবেছিলাম হয়তো আজগুবি বলছে, কিন্তু এখন তোর কথা শুনে মনে হচ্ছে না, একটা ব্যবস্থা নেওয়া দরকার। তাই ওর এমন পরিবর্তন হয়েছে। যাকে তুই আর ভাবিস না, বাড়ি যা, আমি দেখছি কি করা যায়। আর তুই যে এক্ষুনি এসে আমাকে বলেছিস, সেটাও যেন জানতে না পারে। বিশু সব কথা শুনে রাজপ্রতাপকে সেলাম করে চোখের জল মুছতে মুছতে প্রস্থান করল। রাজপ্রতাপ ধুতির কোঁচাটা বাঁ হাতে ধরে ঘরে যেতে যেতে বলল, এই সুখেনকে এলে বলিস আমি তাকে ডেকেছি, জরুরি দরকার। সে যেন আমার সাথে দেখা করেই এই কাজে হাত দেয়। একটু বেলা হলে পর সুখেন জমিদার বাড়িতে এলো। একজন চাকর তাকে বলল, তোকে ডেকেছে বড় বাবু, আগে দেখা করে আয়, তারপর কাজ করবি, ঠিক আছে? যা। সুখেন রেগে গিয়ে বলল, কেন রে? আমি কি জমিদারের হুকুমে চা করো নাকি? আমার হাতে সময় নেই, কাজ আছে। চাকরটা উগ্রভাবে বলল, এই, জমিদারের হুকুম আছে, তার সহিত দেখা না করে কাজে হাত দিবি না, যা। জমিদার রাজপ্রতাপ দপ্তরের সবে ধানের হিসেব করছিল, এমন সময় সুখেন এলো। রাজপ্রতাপ মুখ তুলে চাইল, বলল, কিরে সুখেন, তোর নামে কি সব শুনছি? তুই নাকি রাত বিরেতে কোনো মেয়ে মানুষকে ঘরে ঢোকাস। কে সে, আর কি তার পরিচয়? তার কথা শুনে সুখেন রীতিমতো ক্ষোভে ফেটে পড়ল। রাজপ্রতাপ লক্ষ্য করল সুখেনের চোখ ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে, চোখে মুখে হিংস্র ভাব। বেশ কড়া স্বরে বলল, আপনার কাজ আপনি করুন তো। আমার ঘরে কে এলো কে গেল তা জেনে আপনার কি? আপনার কাজ নেই কথা, আমার কাজ শেষ হবে, আমি বাড়ি চলে যাব। তাই বলে এই নয় যে আপনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। আর একটা কথা শুনে রাখুন, আজ থেকে আপনার কাজ আমি আর করব না। অন্য লোক দেখেন দেখিনি। কথা শেষ করে দরজায় লাথি মেরে গালাগাল দিয়ে সে চলে গেল। রাজপ্রতাপ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইল এবং তার কর্মচারীরা, কারণ এর আগে কখনো এমন ব্যবহার করেনি সুখেন, বরং জমিদারকে পিতার মতো শ্রদ্ধা করত। কিন্তু আজ হঠাৎ কি হলো তার? রাজপ্রতাপের ভ্রুযুগল কুঁচকে রইল। কিছু সময় পর হাতের খাতাটা ভাঁজ করে বলল, নায়েব, ওই হারামজাদার একটা ব্যবস্থা করতে হবে। অনেক হয়েছে, আর নয়। অনেক বাবা বাছা বলে স্নেহ করেছি, আর নয়। ওটাকে মেরে হাড়গোড় ভেঙে বন্দিশালায় ফেলে রাখ। সেই রাতে আর একটা ভয়ানক ঘটনা ঘটল। আর বলা যেতে পারে এই গোমরক শুরু হয় এই মর্মান্তিক মৃত্যু দিয়েই। এবং প্রথম নৃশংস হত্যা হয় বিশু। সারাদিন কঠোর পরিশ্রম করে রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিল বিশু। যখন তার সবে তন্দ্রা আসছে, তখন কি তার দরজায় কড়া নাড়া দিল। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু প্রচণ্ড করাঘাত হওয়ায় সে চমকে উঠে বসে। সে ভেবা জায়গাকে চারিদিক তাকাতে লাগলো। হঠাৎ ঘুম থেকে উঠলে মাথাটা কেমন যেন ঠিক করে, তেমনই হলো বিশুর। তার ঘোর কাটাতে মনে হলো, হ্যাঁ, তার দরজায় কি জোরে জোরে ধাক্কা দিচ্ছে। বিশু একা থাকে, তাই বেরোতে সাহস পেল না। তাছাড়া এই রাতে বিরেতে অনেক রকম ওই নাম না জানা অপদেবতা ঘুরে বেড়ায়। তারা নিশিরাতে নানান ছলছাতুরি করে মানুষের ঘরে ঢুকে তাদের রক্ত খেয়ে তৃপ্তি পায়। বিশু ঢোক গিলে খাটে বসে বলল, এই বাইরে
কে রে? কোনো শব্দ এলো না। বিশুর খাটের কাছে একটা হ্যারিকেন জ্বলছে ধিক ধিক করে। সে খাট থেকে নেমে হ্যারিকেনের আলোটা একটু তুলে আবার হাঁক দিল। বাইরে কে? বিশুর কথা শেষ হল না। দরজা ভেঙে ভেতরে ঢুকলো সুখেন ও একজন নারী মূর্তি। বিশু চমকে ওঠে। সুখেনকে দেখে অবাক হয়ে বলল, কি রে তুই? এত রাতে কি চাই? আর ওটা কে? খলখল করে হেসে সুখেন বলে, বাবা, সকালে আমার নামে নালিশ করে এলি, আর একে চিনতে পারলি না? এ হলো তোর জব। আর আমরা তোকে শেষ করতে এসেছি রে শয়তান। তার মানে? ভ্রু কুঁচকে প্রশ্ন করল বিশু। তার মানে দেখ এবার। এই বলে সুখেন বিশুকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল। বিশুর পাশেই ছিল হ্যারিকেনটা, সেটা উল্টে গেল। এবার বিশুর একটু ভয় হলো। বলল, এই 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 এই, এটা কি করছিস? আমি যে তোর বন্ধু। বন্ধু? শালা তোর মতো শত্রুর পৃথিবীতে যেন না জন্মায়। এবার দেখ আমার নামে অভিযোগ করার কি ফল। তারপর মেয়েটার দিকে তাকিয়ে বলল, যাও রানী, যাও, ওটাকে মেরে ওর রক্ত খাও। বিশু উঠতে গিয়ে অনুভব করলো সে বন্দী আছে। কেউ তাকে বেঁধে ফেলেছে, এমনকি তার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। বিশুর কপালে ঘাম দেখা দিল। তার চোখ মুখ ভয়ে কেমন যেন হয়ে গেল। এবার সেই নারী মূর্তির একটা ভয়ানক প্রেতিনী রূপ ধারণ করল। তার চুলগুলো এলোমেলো হয়ে হাওয়ায় উঠছে, চোখ দুটো লাল ধকধক করে জ্বলছে, মুখের দুপাশে করাতের মতো দাঁত, হাত ও পায়ের নখ ছুঁচল। রানী বিশুর দিকে এগিয়ে গিয়ে তার গলা চেপে ধরল। প্রায় বজ্র আটুনিতে তার গলা চেপে ধরেছে, আর বিশু মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। কিছুক্ষণ পর বিশু মারা গেল। সুখেন সেই দৃশ্য দেখে ঠোঁটে কুটিলতার হাসি নিয়ে দাঁড়িয়ে, আর রানী বিশুর গলার কাজটা চিরে তার লকলকে জিভ দিয়ে রক্তপান করতে লাগল। তবে সেই রাতে আর একটা অঘটন ঘটল। রানী সুখেনকেও ছাড়ল না। আজে কেউ ঘটনা না জানতে পারে, তাই সুখেন সে গলায় দড়ি দিয়ে তেঁতুল গাছে ঝুলিয়ে দিল। অর্থাৎ সাপও মরল, লাঠিও ভাঙল না। এবার সেই রক্ত লালসা পিশাচিনী তার শিকার করবে একে একে। গ্রামে এই কদিনে পরপর দুজন অপঘাতে মারা গেল। প্রথমে বিশু ও পরে সুখেন। জমিদার রাজপ্রতাপ যতই সুখেনকে বিদ্রুপ করুক, কিন্তু দুজনের মৃত্যুতেই গ্রামে শোকের ছায়া নেমেছে। যদি স্বাভাবিকভাবে মারা যেত তাহলে কেউ মাথা ঘামাতো না। দুটো মৃত্যুই নৃশংসতা, আবার একই দিনে। প্রথমে বিশুর খোবলানো দেহ, তারপর সুখেনের বাড়ির সামনে যে তেঁতুল গাছটা আছে সেখানেই সুখেন গলায় দড়ি দিয়ে ঝুলছে। তার চোখে মুখে একরাশ আতঙ্ক। মনে হয় তার ইচ্ছার বিরুদ্ধে তাকে হত্যা করছে। এরপর জমিদার নিজের খরচে শ্রাদ্ধ শান্তি করেন। জমিদার রাজপ্রতাপ যতই মনকে সান্ত্বনা দিক, তার যেন একটু সন্দেহ হলো। হুট করে দুটো অপঘাতে একদিনেই তার মনে পড়ে গেল বিশুর কথা। একজন অশরীরী প্রেতনীকে সুখেনের বাড়িতে ঢুকতে দেখেছিল। সে কিসব করছে, কারণ ভূত প্রেত অনেক কিছু পারে। কিছুদিন এমন চলল, তারপর সবাই সব কিছু ভুলে নিজেদের কাজে মেতে গেল। তবে দুটো মৃত্যুর পরিণামে এক ভয়ঙ্কর মহামারী নেমে আসবে তা বোধ করি কেউ আশা করেনি। সুখেন ও বিশু মারা গেছে 1 বছর হয়ে গেল। আজ তাদের মৃত্যুবার্ষিকী। জমিদার রাজপ্রতাপ আজও ভোলেনি সেই ভয়ঙ্কর ঘটনা। তবে তাদের মৃত্যুবার্ষিকী ধরেই পুনরায় শুরু হলো গো মরক। সেদিন বিকেল নাগাদ ভীম সামন্ত তার গরুগুলোকে নদীর চড়াই থেকে নিয়ে বাড়ি ফিরেছিল। চলা থেকে আসতে একটা বাঁশঝাড় পড়ে। ভীম হাতে একটা লাঠি নিয়ে গরুগুলোকে তাড়া দিতে লাগলো। ঠিক বাঁশঝাড়ে আসতে গরুগুলো দাঁড়িয়ে কি যেন দেখতে লাগলো বাঁশঝাড়ে। ভীম তাদের তাড়া দিয়ে বলে, আহা, হলো কি তোদের? এ তাড়াতাড়ি চল, সন্ধে হইতে চললো। গরুগুলো কিছু সময় স্থির থাকার পর ডাক শুরু করলো, যেন সেই অবলা জীবগুলো ঘন বাঁশঝাড়ে কিছু একটা দেখতে পেয়েছে। ভীম তাদের যতই তাড়া দিক না, তারা নড়ে না। এবার ভীমের একটু সন্দেহ হলো, সেও কিছু দেখতে পেয়েছে। ভীম সামন্ত গরুগুলোকে সেই স্থানে রেখে ভেতরে যেতে লাগলো। দূরে লাল রঙের একটা আভা দেখা যাচ্ছে। ভীম যত এগোতে লাগলো, লাল আভাটা ততই তীব্র হতে লাগলো।
আরো কিছুটা সামনে এসে সে দেখল তার বাঁশঝাড়ের মাঝখানে সেই লাল আভাটা যেন বিরাজ করছে। ভীম অবাক হয়ে সেই দৃশ্য দেখছে। এমন সময় সে আবার মাঝখান থেকে উৎপত্তি হলো দুটো প্রেত মূর্তি। তাদের মধ্যে একটি নারী মূর্তি, একটি পুরুষ। তারা হাওয়ায় ভেসে খলখল করে হেসে উঠল আর ভীম ভয় পেয়ে পেছনে ফিরে দৌড় দিল। কিন্তু প্রেতরা সর্বশক্তির আধিকারিক হয়। ভীম সামান্য বৃদ্ধ, তাই কিছুটা আসার পর কিসে যেন হোঁচট খেয়ে পড়ে গেল স্বপ্ন পাতায়। সে সামান্য বেদনা অনুভব করে আবার উঠতে যাবে, তখনই ঘটল বিপত্তি। সে দুই প্রেত মূর্তি তার সামনে ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে হাসছে। ভীম বুঝল আজ তার মৃত্যু নিশ্চিত, কারণ সে আর উঠতে পারছে না। বেদনাদায়ক অবস্থায় মাটিতে পড়ে ছটফট করছে। ভীম সেই অবস্থায় দেখল সেই দুই প্রেত মূর্তির ঠোঁটের পাশ দিয়ে আঠালো লালা পড়ছে, যেন শিকার পেয়ে তার জীব লক লক করছে। তবে পুরুষ প্রেতটাকে তার চেনা লাগলো, কিন্তু তখন সে বোঝেনি। তারা দুজন আর অপেক্ষা করল না। ভীমের দেহটাকে তাদের সরু ছুঁচলো নখ দিয়ে ছিঁড়ে দিল, আর সে ক্ষতস্থানের রক্ত জীব দিয়ে চেটে খেয়ে গরুগুলোর কাছে এলো। তারপর নিমেষের মধ্যে সব শেষ। ভীমের বউ মারা গিয়েছে, আর ছেলে উলুবেড়িয়া চটকলে কাজ করে। ছেলের বিয়ে দেয়নি। পিতাপুত্রের সংসারে চাষবাস করে বেশ চলে যাচ্ছিল, কিন্তু এমন সময় হলো বিনা মেঘে বজ্রপাত। সেই শয়তান যুগল প্রেতাত্মা ভীম ও তার গরুগুলোকে নৃশংসভাবে মেরে তাদের রক্ত খেয়েছে। জীবগুলো শরীরটা টেনে ছিঁড়ে ফেলেছে। পরের দিন বংশী নাপিতের চোখে দৃশ্যটা পড়ল। বংশী খুব ভোরে ওঠে, দাঁতন করতে করতে নদীর পাড়ে যায়। প্রাতঃকালের কাজ ও স্নান সেরে ফেলে সেদিন নদীতে যাচ্ছিল। হঠাৎ দেখতে পেল ভীমের বাছুরটা টান টান হয়ে মরে পড়ে আছে, আর তার পেটের কাছে মাংসপিণ্ড বাইরে বেরিয়ে এসেছে। এছাড়াও বাকি গরুগুলোকেও একইভাবে মেরে ফেলা হয়েছে। সে আঁতকে ওঠে, তার চোখ বিস্ফারিত। সে ভয় পেয়ে গ্রামের দিকে দৌড় দিল খবর দিতে। কথায় বলে গ্রামের বাতাসে খবর রটে, তাই খবরটা পাওয়া মাত্র গোটা গ্রাম ও তার আশেপাশের লোক এসে হাজির হয় সেই জায়গায়। তারা দেখল মর্মান্তিক পরিহাস। এমনকি ভীম সামন্তর দেহটা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। অনেকে বলল কোনো শিয়াল বা অজানা জন্তু এমন করছে, আবার অনেকে বলল এসব কিছু নয়, এ কোনো অপদেবতার কাজ। নানান আলোচনা করতে লাগলো তারা। ভীমের মৃত্যুতে সবাই শোকাহত, তবে এ হত্যা গ্রামের লোকেদের ঘুম কেড়ে নিল। এরপর থেকে গ্রামের লোকেরা ভয় থাকত সন্ধ্যা হওয়ার আগে তারা তাদের গরু বাছুর নিয়ে বাড়ি ফিরত। এমন করে টানা 10 দিন কেটে গেল। ভীমের ছেলে ভোলা খবর পেয়ে সেদিন রাতে তার বাবার মৃতদেহটা সৎকার করে, আর দিন কতক থেকে জমি ও বাড়ি রাজপ্রতাপের কাছে বন্ধক রেখে সে আবার কাজে চলে যায়। তবে এমন ঘটনা আবার ঘটল। এবারে শিকার গ্রামের আর এক গরিব প্রজা সনাতন হাসতা। সনাতন রাজপ্রতাপের কাছে কাজ করত। রাজপ্রতাপ তাকে তার মহলের বাগানের কাজ দিয়েছিল, যেমন গাছে জল দেওয়া, মাটি কোপানো, নালা কাটা, মাটি কুপিয়ে গাছ লাগানো, কিংবা গাছের ডালপালাগুলো ছেঁটে ফেলা ইত্যাদি। সনাতন কঠোর পরিশ্রমী ছিলেন, তাই এমন একজন কাজের লোক পেয়ে খুব খুশি হলেন। এছাড়াও সনাতন চাষবাস করত। তার গোয়ালে 4টে গরু ও একটি বাছুর ছিল। মাঝে মাঝে গরুর দুধ বিক্রি করত সে। সুখেনের মৃত্যুর পর সনাতনকে কাজে রেখেছে রাজপ্রতাপ। একদিন রাতে একটু দেরি করে বাড়ি ফিরল সনাতন। বউকে বলল, দে রে বউ, ভাত দে, খুব খিদে পেয়েছে রে। সনাতন ও তার বউ বিমলা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ল। রাত তখন গভীর। হঠাৎ গরুগুলো ডাকতে লাগলো। সারাদিন অক্লান্ত পরিশ্রমে চোখ জুড়িয়ে এসেছিল সনাতনের। হঠাৎ গরুগুলোর ডাকে ঘুম ভেঙে যায়। সে চোখ রোগড়ে বিছানায় উঠে বসল। বিমলাকে বলল, ব্যাপার কি বলতো বউ, গরুগুলা এত রাতে ডাকে কেন? সাপ টাপ ঢুকলো নাকি? বিমলা জড়ানো গলায় বলল, কিছু না, হয়তো গায়ে পালে গেছে, তার কারণে এমন করছে। ও কাল সকালে দেখব ক্ষণ। ব্যাপারটা তারা গুরুত্ব দিল না। তারা আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন খুব ভোরে উঠল বিমলা। সে চোখ রোগড়ে বাইরে এলো। বাইরে এসে দেখল গোয়াল ঘরের দরজা খোলা। সে ভ্রু কুঁচকে গোয়াল ঘরে গেল। ভিতরে ঢুকতেই তার চোখ বিস্ফারিত। সোনাদানা চুরি হলেও আশ্চর্য হতো না বিমলা। সে দেখল তার 4টে গরু ও 2টো বাছুর মরে পড়ে আছে। তাদের শরীর
ক্ষতবিক্ষত করা, কারো চোখ নেই বা কারো চোয়ালের মাংস কামড়ে নেওয়া হয়েছে কিংবা কারো লেজ নেই। এসব দেখে বিমলা একবার আকাশ ফাটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। আর চিৎকারে বিছানা ছেড়ে উঠে আসে সনাতন। এসে দেখল এমন মর্মান্তিক ঘটনা। বিমলা গোয়াল ঘরের চৌকাঠে জ্ঞান হারিয়ে পড়ে আছে আর গরুগুলো নির্মমভাবে হত্যা করেছে। সনাতন বুক চাপড়ে কেঁদে উঠল। রাজপ্রতাপ সমস্ত ঘটনা শুনে সনাতনকে আর্থিক সাহায্য করে। যেন একটা মহামারী গ্রাস করল গ্রামটাকে। গোমরক লেগেছে গ্রামে, আর এই মৃত্যু একবার যখন শুরু হয়েছে গোটা গ্রামকে গ্রাস করে তবে ছাড়বে। পরের দিন অশ্বত্থ তলায় গ্রামের বৃদ্ধরা বসে আলোচনা করছিল। বৈরাগী খুড়ো কইলেন, শুনেছ হে, গতকাল সনাতনের গরু মারা গেছে। সে একই ভাবে মেরেছে। কি যে হলো কে জানে। বোধহয় গ্রামে কোনো অপদেবতা গ্রাস করেছে, তাই গোমরোগ লেগেছে, বুঝলে? হ্যাঁ বৈরাগী খুড়ো, শুনেছি। আগে গেল ভীম কাকার গরুগুলো, তারপর সনাতনে। কি যে গাল পড়লো কি জানি। আমরা এই গায়ে একদিন আছি, বাপের জমে এমন ঘটনা দেখিনি। হ্যাঁ, আমারই বয়স 55, আর কটা দিন পর চিতায় উঠবো। কিন্তু গ্রামে যা শুরু হয়েছে, সময়ের আগেই না পরপারে চলে যেতে হয়। মৃণাল পুরোহিতের বয়স 80, তবে চেহারা শক্তপোক্ত। সে খুব অভিজ্ঞ। সে একটু ভেবে বলল, আমার মনে হয় এ গায়ে গোমরক লেগেছে। নিশ্চয়ই কোনো পিশাচিনী গো হত্যা করেছে। ঈশ্বর, কি যে হলো কে জানে। তোরাও একটু সাবধানে থাকিস, আর যদি কোনো বিপদের আভাস পাওয়া যায় খবর দিস। তারা সকলেই প্রায় রাত পর্যন্ত আলোচনা করল। তারপর যে যার বাড়ি চলে যায়। বৈরাগী বুড়ো সবাইকে সতর্কবার্তা দিয়ে সেও বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তবে যতই আলোচনা হোক আর ব্যবস্থা নেওয়া হোক, সে রক্ত লালসা পিশাচিনী তার কাজ করে চলল। এরপর গ্রামের হরিহর রহমত আলীর গোয়ালে নৃশংস হত্যা হল। এমন ঘটনা বারবার হওয়ায় গ্রামের লোকেরা বিশেষ চিন্তিত। সেই আত্মাকে চোখে দেখা যায় না। সেই আত্মাকে বন্দি করবে কি করে বা বিনাশ করবে কি করে? বলা বাহুল্য, রাজপ্রতাপ গ্রামের বর্তমান মহামারীর জন্য বেশ চিন্তিত। গ্রামের লোকেরা মন্দিরে হাঁস বলি দিয়ে পুজো দিল যাতে এই গোমরক বন্ধ হয়, কিন্তু তা আর হয় না। ঠিক প্রতি সপ্তাহে কারোর না কারোর ঘরে গরু মারা যায়, তা আবার নৃশংসভাবে। আরও বেশ কয়েকটা এমন হত্যার পর সে শয়তান পিশাচ দুজন হানা দিল জমিদারের ঘরে। তবে এবারে আর গো হত্যা নয়, গো হত্যার সাথে মানুষ হত্যা করল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন রাজবাড়ির চাকর ভোলা তার ঘরে মদ্যপ অবস্থায় রয়েছে। তার ঘরটা বাগানের দিকে। ছোট্ট ঘর, তবে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে। সে মাটির ভাঁড়ে তরল সুধা পান করছে আর থেকে থেকে বীর বীর করছে। এমন সময় তার পেছনের জানলা থেকে একজন ডাকল। সে কোনো রকমে টলতে টলতে উঠে দাঁড়ালো। তবে যে তাকে ডেকেছে সে জগাই, ভোলার মদ্যপানের সহকর্মী। কি রে শালা, এত রাতে তুই বাগানে কি করছিস? তোকে একটা জরুরি কথা বলতে এলাম। বাবা, এত রাতে আবার জরুরি কথা? কি ব্যাপারে? কোনো মেয়ে আছে নাকি? ঠোঁটের কোণে কুটিলতার হাসি। আরে না না, ওইসব না, তুই আয় না। ভোলা বলল, দাঁড়া, আসছি বলে এক চুমুকে মদ শেষ করে নির্জনে আড়ালে দরজা খুলে বাগানে গেল। বল ভাই। জগাই তাকে হির হির করে টানতে টানতে বাগানের শেষে যেদিকটায় মাছের আড়ত শুরু হয়েছে সেই নির্জন জায়গায় তাকে নিয়ে গেল। ভোলা আধবোঝা চোখে জড়ানো গলায় বলল, কি রে, এখানে কি আছে? এখানে তোর মৃত্যু, শয়তান। তার মানে কার মৃত্যু? এবারে একটা মহিলা কণ্ঠস্বর এলো, তোর মৃত্যু। বলা সেই অন্ধকারে আধবোঝা চোখে দেখলো তার সামনে একজন রমণী দাঁড়িয়ে। তার পরনে রানীর মতো পোশাক, তার গলার অলঙ্কার এই অন্ধকারে ঝকমক করছে।
ভোলা হেসে বলল, বাবা, তুই তাহলে আমাকে মারবি? তার আগে তোকে একটু ভোগ করি। ভোলার কথা শেষ হল না। সে সুন্দর রমণীটি ধীরে ধীরে প্রেতমূর্তি ধারণ করে ভোলাকে মাটিতে ফেলে তার গলা টিপে ধরল। আর জগাইয়ের মুখের বিকৃতি পাল্টে গেল। সেও পরিণত হলো একটা আত্মার রূপে, সুখেনের আত্মা। তারা দুজন ভোলাকে মেরে তার মুন্ড আর শরীরটা আলাদা করে দিল। তারপর হাওয়ায় ভেসে গেল দুজনে। পরের দিন সকালে ভোলাকে না দেখতে পেয়ে বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করে দিল। রাজপ্রতাপ বিশেষ চিন্তিত। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর তাকে পাওয়া গেল। রাজপ্রতাপের মাছের আড়তের একদম শেষ প্রান্তে ভোলার মৃতদেহটা পড়ে আছে। তার মস্তক ও শরীর আলাদা, জিভটা টেনে ছিঁড়ে ফেলেছে। তাকে মারার আগে ধস্তাধস্তি করা হয়েছে সেটাও বোঝা যায়। তার পরনে ধুতি আর পাঞ্জাবি ছেঁড়া, আর মাটিতে ঘষ্টানোর দাগ রয়েছে। রাজপ্রতাপ এমন নৃশংস দৃশ্য দেখে বলল, এ কি রে ভোলা, কে এভাবে মারলো, তাও আবার এত দূরে? একজন কর্মচারী ভয় পেয়ে বলল, কর্তা, মনে হচ্ছে এই কাজ ওই পিশাচিনীর, যে দিনের পর দিন আমাদের গ্রামে গোহত্যা করছে। হ্যাঁ, এই কাজ তারই। হায় ঈশ্বর! রাজপ্রতাপ ভয় পেলেও কাউকে প্রকাশ করল না। সে কর্মচারীদের আদেশ দিল ডোমপাড়াতে খবর দেওয়ার জন্য। তারা এলে দেহ সৎকার হবে। কিছু সময় পর কয়েকজন ডোম আরো কিছু গ্রামবাসী মিলে ভোলাকে নিয়ে চলে যায়। কিন্তু রাজপ্রতাপের ভ্রূণ কুঁচকে রইল। তার মনে সন্দেহের শেষ নেই, শেষে কিনা তার বাড়িতেই আত্মার হানা। এই ঘটনাটা দুদিন পরপরই রাজপ্রতাপের বাড়িতে গরু মারা যায়, সেই নৃশংসভাবে। একটা ভয়াবহ আতঙ্কের মধ্যে বসবাস করতে লাগলো পটাশপুরের গ্রামবাসীরা। দিনের বেলাতেও দরজা এঁটে ঘুমতো। গ্রামের লোকেরা গরু কেনা প্রায় বন্ধ করে দিয়েছিল। এমনকি ভয়ে গৃহস্থের দু একজন গোয়ালের একপাশে খাটিয়ে পেতে ঘুমতো। এর 4 দিন পর গ্রামের বৃদ্ধ কয়েকজনকে নিয়ে রাজপ্রতাপের উঠোনে সভা বসল। সভা কারণ একটাই, গ্রামে যে মহামারী শুরু হয়েছে তা থেকে মুক্তি। প্রথমে রাজপ্রতাপ কথা বলে, দেখো, তোমরা সকলেই জানো গ্রামের বর্তমান পরিস্থিতির কথা। গ্রামে গোমরোগ লেগেছে। পরপর অনেকের গোয়ালের গরু ও মহিষ মারা গিয়েছে। এমনকি আমিও বাদ যাইনি। আমার ধারণা কোনো শয়তান পিশাচিনী আমাদের গ্রামে বাসা বেঁধেছে এবং সে নিজের রক্ত পিপাসা মেটানোর জন্য এমন সব হত্যা করে বেড়াচ্ছে। যদি এমন চলতে থাকে তাহলে তো একদিন সবার গোশালা খালি হয়ে যাবে। আমরাই বা কি নিয়ে বাঁচব? বৈরাগী খুড়ো সেখানে হাজির ছিল। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, রাজপ্রতাপ, যাকে দেখা যায় না সেই অপশক্তির সাথে আমরা কি করে? তার কথা শেষ হলো না। আর একজন বলল, কর্তামশাই, কানা ঘোষও শুনি তাদের আত্মা নাকি ঘুরঘুর করে এই গ্রামে। আত্মা? কাদের আত্মা? সে ভয় পেয়ে বলল, সুকেন আর সেই মেয়েটার। রাজপ্রতাপ চমকে উঠল। ভয় পেলেও কিছু প্রকাশ করল না, শুধু বলল, সেই হতভাগা তাহলে এমন সব করে বেড়াচ্ছে? আমিও দেখেছি। একদিন রাতে প্রাকৃতিক প্রয়োজনে দালানে আসতেই দেখি দুজন মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। প্রথমে বুঝতে পারিনি, তারপর একটু সন্দেহ জাগে। আমি চোখ রোগড়ে ভালো করে দেখলুম একজন সুকেন আর ওর থাকা মেয়েটা। এও বুঝলাম তারা শিকারের জন্য ঘুরছে। আমি আর দেরি না করে আমার কাজ ছেড়ে ঘরে ঢুকে পড়ি। রাজপ্রতাপ আবার বলল, সবার সব কথা তো শুনলাম। এবার আপনারা বলুন কি ব্যবস্থা নেওয়া যাবে? নয় তান্ত্রিক ডাকতে হবে, নতুবা সেই পিশাচিনীর হাতে নিজেদের সমর্পণ করতে হবে। না কর্তা, তান্ত্রিক না ডাকলে আমরা যে সবাই প্রাণ হারাবো। এ ডাইনি এই গায়ে একবার যখন রক্তের স্বাদ পেয়েছে, এ কাউকে ছাড়বেনি। নায়েব শঙ্কর এতক্ষণ সময় চুপচাপ ছিল। সে সব শুনে বলল,
আমার সন্ধানে একজন গুণী আছে বটে, কিন্তু তাকে পাওয়া মুশকিলের ব্যাপার। আমার এক মাসতুতো ভাই ওই গ্রামে থাকে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একখানা পত্র লিখে দেবার ব্যবস্থা করব। নায়েবের কথায় সবাই সায় দিল এবং আগামীকাল পত্র লিখে শিলমোহর মেরে কারো হাত দিয়ে পাঠানো হবে সাঁই দিঘিতে, সেই যেখানে হরনাথের বাড়ি। রাজপ্রতাপ ইষ্ট স্মরণ করে বলল, হে ঠাকুর, এবারে সব ঠিক করে দাও। পরের দিন নায়েবের কথা মতো সাঁই দিঘি গ্রামে শিলমোহর মেরে জরুরি পত্র পাঠানো হলো মনিতোষকে। হরনাথ সন্ধ্যা আহ্নিক সেরে নিজের ঘরে গিয়ে বসতেই বাইরে থেকে মনিতোষের গলা ভেসে এলো। হরনাথ তৎক্ষণাৎ বাইরে উঠোনে এলো। মনিতোষের সাথে একজন অচেনা লোককে দেখে বলল, কিরে মনি, কি ব্যাপার? তোর সাথে উনি কে? মনিতোষ বলল, সব বলছি, ভেতরে চলুন। হরনাথ তাদের নিয়ে ভিতরে গেল। ভেতরে বৈঠকখানায় বসে ভদ্রলোক নমস্কার করে বলল, নমস্কার, আমি পটাশপুর গ্রাম থেকে আসছি। সেখানকার জমিদার রাজপ্রতাপবাবুর বর্তমান নায়েব যিনি, শঙ্কর সামন্ত, আমার পিতা। আমার নাম শৈবাল সামন্ত। তাদের সকলের অনুরোধেই আমি আপনার শরণাগত। তোমার আসার কারণ? এইটা দেখুন, এতে সব লেখা আছে। হরনাথ সেটা হাতে নিয়ে ভালো করে দেখে আদ্যপান্ত পড়তে লাগল। পত্রখানা পড়তে পড়তে মাথা নাড়াতে থাকে হরনাথ। সমস্তটা পড়ে আবার পুনরায় সেটাকে ভাঁজ করে বলল, বড় গুরুতর ঘটনা বটে। তারপর দুবার আপন মনে বলল, গোমড়ক। ঠিক আছে, আজ রাতটা আমার গৃহে আশ্রয় গ্রহণ করো। গতকাল সকালে রওনা দেব তোমার গায়ে। ঘোর বিপদ সামনে। মনিতোষ শৈবালকে রেখে বাড়ি চলে গেল। রাতে হরনাথ ও শৈবাল গোপনে কিছু আলোচনা করল। পরের দিন সকাল থাকতে মনিতোষ, হরনাথ ও শৈবাল একটা গরুর গাড়ি ভাড়া করে রওনা দিল পটাশপুর গ্রামে। তারা দুপুর নাগাদ পৌঁছল। দুপুরে শঙ্করের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। অনেকদিন পর মনিতোষকে দেখে খুব খুশি শঙ্কর। বিকেলে হরনাথ ও মনিতোষকে নিয়ে শঙ্কর জমিদার বাড়িতে পা রাখল। তবে জমিদার বাড়ির উঠোনে পা রাখতেই তার একটা আলাদা অনুভূতি হলো। হরনাথ বাঁ হাতের মধ্যমাতে একটু ধুলো নিয়ে বার কয়েক শুকে সেই ধুলো মুছে ফেলল। তারপর অন্যমনস্কভাবে বলল, শঙ্কর, আমাকে একটা দা এনে দাও তো। শঙ্কর ভ্যাবা চাকা খেয়ে বলল, আগে দা দিয়ে কি করবেন ঠাকুর মশাই? আহা, যা বলছি তাই করো, হাতে সময় নেই। শঙ্কর আর বিলম্ব না করে তৎক্ষণাৎ একটা দা নিয়ে এলো। হরনাথ তার ঝোলা থেকে রূপোর কৌটোতে রাখা সিঁদুর বের করে সেটাকে দা লাগিয়ে সবাইকে ঘরে যেতে বলে নিজে গণ্ডি দিতে লাগলো। ওম বজ্রায় নমঃ। কাজ সেরে হরনাথ জমিদার বাড়ির দুধাপ সিঁড়ি উঠতেই হঠাৎ রাস্তার উপরে নারকেল গাছটা মরমর করে আছড়ে পড়ল মাটিতে। এমন শব্দ হওয়ায় বাড়ি ও আশেপাশের অনেকে বেরিয়ে এসেছিল। তারা দেখলে একটা নারকেল গাছ পড়ে আছে উঠোনে। ব্যাপারটা অবিশ্বাস্য। হরনাথ হেসে বলল, এবার দেখলেন তো কেন দা চেয়েছিলাম? যদি এতক্ষণ দাঁড়িয়ে থাকতাম আর গণ্ডি না দিতাম তাহলে ওই গাছ আমাদের ঘাড় ভাঙত। যাকে, এবার আমাকে একটু হাত ধোয়ার জল দাও তো, তারপর তোমাদের সাথে কথা বলছি। রাজপ্রতাপের স্ত্রী নিজেই হরনাথের পা ধুয়ে ঘরে নিয়ে এলো। হরনাথ ঠাকুর ঘরে গিয়ে সান্ধ্য আহ্নিক সেরে বৈঠকখানায় গিয়ে বসল। তাদের জন্য চা ও সামান্য কিছু জলযোগের আয়োজন করা হয়েছে। কিছু সময় পর বৈরাগী খুড়ো, শঙ্কর সামন্ত, রাজপ্রতাপ আর আরও জনা দুয়েক লোক বসে আলোচনা করতে লাগলো। বৈরাগী খুড়ো ও বাকিরা চিঠি লেখা ও গ্রামের বর্তমান মহামারীর কথা জানালো এবং তারা এও বলল গ্রামে গোমড়ক লেগেছে। গতকাল একজন গোয়ালে গরু মারা গেছে, সেই নৃশংসভাবে। তারপর সবার কথা মন দিয়ে শুনছিল হরনাথ ও মনিতোষ। মনিতোষ আজকাল হরনাথের সহকারী হয়ে গেছে, তাই যখনই যায় গুরু শিষ্য একসাথেই যায়।
সবই তো শুনলাম হে, কিন্তু আগে আমাকে একটা কথা বলো তো, এই গ্রামে কি কোনো সময় কেউ অপঘাতে মরেছে? একটু ভেবে বলো দেখি। হরনাথের কথা শুনে সবাই সবার দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। রাজপ্রতাপ বলল, একটু ভুল হয়ে গেছে ঠাকুরমশাই। গত বছর আমার এক কর্মচারী আত্মহত্যা করেছিল একজন মেয়ের পাল্লায় পড়ে। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন করলেন? সে কি নিজে মারা গিয়েছিল নাকি কেউ মরতে বাধ্য করেছিল? তা জানি না। আমরা সকালবেলা উঠে খবর পেয়ে দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখি সুখেন গলায় দড়ি দিয়ে গ্রামের ওই তেঁতুল গাছে ঝুলছে। তার জিভটা বেরিয়ে ঘাটটা বেঁকে গিয়েছিল। সে বড় মর্মান্তিক ঘটনা। তবে আড়ালে খবর পেতাম বেটা ছেলে রাতের আড়ালে কোনো মেয়ের সাথে সহবাস করে। সে নাকি একজন পেতনি। এবার বুঝলাম, সুখেন নিজে মারা যায়নি, তাকে ওই পেতনি গরুর দড়ি দিয়ে মেরেছে। তাই তোমাদের গ্রামে গোমড়ক লেগেছে। যখন কোনো ব্যক্তি গরুর দড়ি গলায় দিয়ে মারা যায় তখন তার আত্মা ভয়ানক হয়ে ওঠে এবং সে গরু বা গোহত্যা করে। যেই গ্রামে বা তালুকে মারা যায় সেইখানে তারা তার রাজত্ব বিস্তার করে। বড় ভয়ানক। আগে খবর দিলে প্রতিকার করা যেত। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার মতো চেষ্টা করছি। তবে আজ কোনো অঘটন ঘটবে না, এটুকু বলে দিলাম। কাল সকাল থেকে কাজে লেগে পড়তে হবে। আজ একটু বিশ্রাম নিই বরং। হরনাথের কাছে আশ্বাস পেয়ে তারা নিশ্চিত হলেও মনের ভয়কে দূর করতে পারল না। দেখাই যাক না তান্ত্রিক কি করে। রাতে আহার করে ঘুম দিল হরনাথ। সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান ও সূর্যস্তব করে। রাজপ্রতাপকে বলল, রাজপ্রতাপ, আমি একবার সুখেনের বাড়িটা দেখতে চাই। আমার বিশ্বাস যত রহস্য ওখানেই আছে। ঠিক আছে, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। আপনি জলযোগ করবেন না? না, এখন না। আগে ঘুরে আসি, তারপর সব হবে। হরনাথ, মণিতোষ ও আরেকজন কর্মচারী বেরিয়ে পড়ল সুখেনের বাড়ি দেখতে। মিনিট 10 হাঁটার পর তারা পাকুর গাছের সামনে থাকা আগাছা গজিয়ে ওঠা বাড়ির সামনে এলো। কিছুটা দূরে সেই তেঁতুল গাছটা। বাড়িটার সামনে আসতেই একটা শীতল বাতাস সবার গায়ের রোম খাড়া করে দিল। জায়গাটা বেশ থমথমে, মনে হয় যেন হেঁটে আসছে। হরনাথের কানে কেউ যেন ফিসফিস করে বলল, চলে যা, এখান থেকে চলে যা, এখনো সময় আছে, না হলে প্রাণে মরবে। হরনাথ চোখ বুজে বিড়বিড় করতে লাগল। হঠাৎ এমন সময় কোথাও কিচ্ছু নেই। পাকুর গাছের ডালপালাগুলো দুলতে লাগলো। হরনাথ বেশ বুঝতে পারলে কোনো সাধারণ পিশাচিনী নয়, নিশ্চয়ই এর মধ্যে আরো ভয়ানক কিছু আছে। হরনাথ একটু নিচু হয়ে এক মুঠি ধুলো নিয়ে আবার ফিরে এলো। বেলা 10টা নাগাদ চিড়ে ও নারকেল খেতে খেতে হরনাথ বলল, রাজপ্রতাপ, যা বলছি মন দিয়ে শোনো। আমি তোমাদের এই রহস্যের সমাধান হয়তো কিছু পেয়েছি। তোমাদের শোনা কথা, পত্রের লিখিত সংবাদ এবং আমার কিছুটা অনুমান করে এটাই দাঁড়াচ্ছে যে সুখেনের সাথে কোনো পিশাচিনীর ঘনিষ্ঠতা হয়। হয়তো অনেক দিন আগে থেকে তাদের আলাপও হয়, তা কারোর চোখে পড়ে না। কিন্তু একদিন ওই বিশু না কে যেন তার চোখে পড়ে এবং সে তোমার কাছে এসে বলে, কিন্তু ফল হয়েছিল বিপরীত। প্রতিবাদ করায় তাকে হত্যা করে। সুখেনকে সেই পিশাচিনী বশ করে ফেলে এবং তার কথা মতো আজে বাজে কাজ করতে শুরু করে এবং তার আচার আচরণ অদ্ভুত হয়ে যায়। সে যাই হোক, পিশাচিনীর কোনো একটা কাজ সুখেন না করায় তাকে হত্যা করে মেরে ফেলে। গরু দড়ি দিয়ে মেরেছে। তারপর দুই আত্মা একসঙ্গে মিলিত হয় এবং গোহত্যা শুরু করে।
যারা গরুর দড়ি গলায় দেয় তারা মৃত্যুর পর গোহত্যার জন্য মেতে ওঠে। মৃত্যুর আগে তার প্রতি যদি কেউ খারাপ আচরণ করে কিংবা তাকে অপমান করে, এরা তাকেও ছাড়ে না, প্রতিশোধের জন্য হন্যে হয়ে ঘোরে। মোট কথা, এরা ভয়ানক আত্মা। এদের সাথে মোকাবিলা করা মানে নিজের জীবন নিয়ে খেলা। মোটামুটি এই ব্যাপার। এবারে এখন এর বিহিত করতে হবে। একটানা কথা বলে থামল হরনাথ। তার হাতের কাজ শেষ। সে মুখ হাত ধুয়ে আবার বৈঠকখানায় বসল। রাজপ্রতাপ বলল, আজ আমি কিছু কাজ করব রাত্রিবেলা। গতকাল সূর্যাস্তের পর নদী থেকে জল ও নতুন গরু এক জোড়া এনে দিও। তারপর আমি যা করার করব। রাজপ্রতাপ করো জোরে বলল, ঠাকুর, আমার সংসারে কোনো কিছুর অভাব নেই, কিন্তু কিন্তু শত প্রজারা আমার ছত্রছায়ায় বাস করছে। তারা আমার অধীনে কাজ করে। তাদের মুখে যদি হাসি না দেখতে পাই তাহলে আর সুখ কই? আমাদের বাঁচা মরা সব সমান হয়ে গেছে ঠাকুর। আহা, বললাম না আমি আছি। সেদিনটা কোনো রকমে কেটে গেল। হরনাথ তার কাজের জিনিসপত্র গোছাতে লাগলো। পরের দিন সকাল থেকে পুজোর আয়োজন শুরু হলো। হরনাথ জানে এসব ধূর্ত প্রেতগুলোর সাথে মোকাবেলা করা অত সহজ নয়, তাই ঠান্ডা মাথায় কাজ করতে হবে। পুজোর আয়োজন উঠোনে একখানে ত্রিপল খাটিয়ে করা হলো। সকালে রাজপ্রতাপ তার কর্মচারীদের নিয়ে হরনাথের বলা জিনিসপত্রগুলো এনে দিল। হরনাথ গোটা উঠোন পাট কাটিয়ে হলুদ গুঁড়ো দিয়ে গন্ডি কেটে দিল। বিকেলে মাটি দিয়ে লেপে বেদি করল হরনাথ। তার ওপরেই ঘট বসবে। রাজপ্রতাপকে আদেশ দিল নদী থেকে জল আনার জন্য। সেই ভাগে মণিতোষ ও হরনাথ দুজনে মিলে সব সাজিয়ে গুছিয়ে নিল। সকালে একজোড়া নতুন গরু কেনা হয়েছে। সেগুলোকে রাখা হয়েছে গণ্ডির ভেতরে। গরু আনার কারণ, শিকারী শিকার না পেলে আসে না, তাই ওর অস্ত্রেই ওকে ঘায়েল করতে হবে। সূর্যাস্তের আগেই তারা ঘটে করে জল নিয়ে এলো। সে মাটির বেদিতে বসিয়ে পুজো শুরু করলো হরনাথ তান্ত্রিক। আচমন বেদি শোধন ষোড়শ প্রচারের পর এবার হোমের আয়োজন করা হলো। মণিতোষ ও হরনাথ যজ্ঞের কাঠ সাজাচ্ছে। ঠিক তখনই অগ্নি গরুগুলো দূরের দিকে তাকিয়ে ডাকতে লাগলো। অবলা জীবদের ঘ্রাণ শক্তি প্রখর হয়, তাই কোনো অলৌকিক উপদ্রবের আভাস পেলে তারা তাদের সংকেত দিয়ে বুঝিয়ে দেয়। আর ঠিক তখনই একটা হিমশীতল বাতাস সবার রোম খাঁড়া করে দিল। যেন কোনো অসুচি প্রেত তার শিকারের গন্ধ পেয়ে এদিকে আসছে। হরনাথ বলল, মণি, তাড়াতাড়ি কাঠ সাজা। হরনাথ জানে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু সাবধানের মান নেই, তাই গণ্ডি দিয়ে রেখেছে। আর শিকার করতে হলে তাকে এই গণ্ডির ভেতরে আসতে হবে। যখন যজ্ঞে আগুন দেবে তখনই হাওয়ায় ভেসে এলো শকুনের আত্মা। এও কি সম্ভব? শকুনের শরীরটার দুদিক দুরকম হয়ে গেছে। একদিকে নারী, একদিকে পুরুষ, অর্থাৎ একই শরীরে দুজনের আত্মা বিরাজ করছে। সেই সবার দিকে তাকিয়ে খলখল করে হেসে উঠল। ভয়ানক গলায় বলল, আজ বহুদিন পর এমন সুযোগ পেয়েছি। আজ সব কটাকে মুন্ড কেটে তার মাংস খাবো, রক্ত রক্ত খাবো। ভারী ভারী মজা হবে। আর সব শেষে এই গরু দুটোকে আহার করব। যখন বাড়ির সবাই ভয়ে কাঁপতে শুরু করেছে তখন হরনাথ উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো। উগ্রভাবে সেই প্রেতাত্মার দিকে তাকিয়ে বলল, তুই তাহলে সেই পেশাচিনি যে নিজের পিপাসা মেটাতে গোহত্যা করে বেড়াচ্ছিস? আবার খলখল করে হেসে উঠল। হ্যাঁ, আমি সে, আর তোকে খাবো। আচ্ছা, বেশ বেশ,
তাহলে তো তোকে আমার কাছে আসতে হবে বাছা। আয় আয়, কাছে আয়। পিশাচিনী তান্ত্রিকের আহ্বান পেয়ে শূন্যে ভেসে উঠল। তার করাতের ফলার মতো দাঁত দিয়ে লাল পড়ছে। অর্থাৎ শিকারীকে সামনে পেয়ে সে নিজেকে সংযত করে রাখতে পারছে না। পিশাচিনী তীব্র একটা হুঙ্কার দিয়ে যেই এগিয়ে এলো, অমনি সামনের গণ্ডিতে বাধা পেয়ে ছিটকে পড়ল। পিশাচিনী মাটিতে পড়ে ক্রোধে হরনাথের দিকে তাকিয়ে, আর হরনাথ হাসি মুখে তার দিকে তাকিয়ে। ফিরে শয়তানি, আয়, দেখি তোর কত ক্ষমতা। কথা শেষ করে একটা ছোট্ট পেতলের ত্রিশূল নিয়ে গণ্ডির বাইরে এলো হরনাথ। তারপর মাটিতে পড়ে থাকা সেই পিশাচিনী কাছে এসে তার বুকে পা দিয়ে টলতে থাকে আর বলে, তোর মতো অনেক প্রেতাত্মাকে এইভাবে শেষ করেছি, আজ তোর পালা। তবে তোকে ধরতে আমাকে ছল চাতুরীর আশ্রয় নিতে হয়েছে, কারণ তুই ছদ্মবেশী প্রেত। কখন কার রূপ ধরে এসে পুজোয় বিঘ্ন ঘটাবি কে জানে। তাই আটা দিয়ে গণ্ডি কেটে দিয়েছিলাম, তবে আজ তোর নিস্তার নেই। ওদিকে লোকেরা এমন দৃশ্য দেখে অবাক। যে কিনা দিনের পর দিন হত্যা করে বেড়াচ্ছিল, তাকে কিনা এই তান্ত্রিক সামান্য বুদ্ধি বলে ধরাশায়ী করল। শয়তান পিশাচিনী মাটিতে পড়ে ফুঁসছে। হরনাথ আর দেরি না করে মন্ত্র বলতে বলতে ত্রিশূল পিশাচিনীর কপাল লক্ষ্য করে ছুড়ে দিল। ওম আপছায়াং বিনাশায় জ্ঞানহং সর্বসম্ভূতাং কালেনং বিনাশায় নৃসিংহ নমো নমঃ। ওম রুদ্রাক্ষং লোহিতাং বিষ্ণু সর্ববাধা সমন্বিতম কায়েন মনসা উবচা কায়েন চিত্র ন সংশয়। ওম খুম মৃত্যুঞ্জয় শিবায় স্বাহা। পিশাচিনীর কপালে ত্রিশূল গেঁথে দিয়ে আবার গণ্ডির ভেতরে চলে আসে হরনাথ। তবে এবারেও ভারী অবাক দৃশ্য দেখা গেল। পিশাচিনীর শরীর থেকে এক ধরনের নীল রঙের আভা বেরিয়ে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে আকাশে উবে যাচ্ছে। এ যেন অশুভ শক্তিকে রোধ করতে শুভ শক্তির প্রয়োগ। কিছুক্ষণ পর ধোঁয়ার কুণ্ডলি পাক খেতে খেতে যখন একেবারে শেষ হয়ে গেল, ঠিক তখনই পিশাচিনী মৃতদেহটা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। যখন একেবারে সবকিছু নিশ্চিহ্ন হয়ে, তখন হরনাথ আকাশের দিকে তাকিয়ে অশ্রু জলে দুহাত জড়ো করে প্রণাম করছে। হরনাথ আবার তার কাজে বসল। রবশেষে সুখেনের বাড়ির সামনে থেকে তোলা মাটি যজ্ঞে দিয়ে দিল। পরের দিন সকালবেলা উঠে হরনাথ যখন যাবার জন্য তোড়জোড় করছে, তখন রাজপ্রতাপ তার কাছে এসে বলল, আপনি চলে যাবেন? হ্যাঁ রাজপ্রতাপ, আর সময় নেই, আজই রওনা হতে হবে। গিন্নির শরীরটা ভালো নেই। রাজপ্রতাপ বলল, ঠিক আছে, এই বেলা থেকে যান আহার করে। আমি আপনাকে গরুর গাড়িতে করে পৌঁছে দেব। রাজপ্রতাপের কথা ফেলতে পারল না হরনাথ। দুপুরে আহার করতে করতে হরনাথ বলল, তোমরা এক কাজ করো, গয়াতে গিয়ে সুখেনের নামে পিণ্ড দান করো। এতে সুখেন পাপ মুক্ত হবে এবং তোমারও পুণ্য সঞ্চয় হবে। আচ্ছা, তাই করব। সত্যি বলতে কি, ওর ওপরে মায়া পড়ে গেছে। আরেকটা কাজ করতে পারো, সুখেন তো তোমাদের খুব প্রিয় ছিল, তাই তার যদি স্মৃতিসৌধ করে দাও, এতে তোমার মঙ্গল হবে। তবে আর চিন্তা নেই, ওই প্রেতাত্মা আর ফিরে আসবে না। খাওয়া শেষ করে নিজের জিনিসপত্র পোটলা করে গরুর গাড়িতে বসলো হরনাথ। রাজপ্রতাপ তাকে একটি গরু দান করলেন। গরুটিকে গাড়ির পেছনে বেঁধে হরনাথ তান্ত্রিক আরাম করে হেলান দিয়ে বসল। রাজপ্রতাপ চোখের জলে তাকে বিদায় দিল। যেতে যেতে হরনাথ বলল, আবার বিপদ হলে ডাক পাঠিও, আবার আসবো। গরুর গাড়ি হেলতে দুলতে কিছুটা গিয়ে গ্রামের বাঁকা পথে মিলিয়ে গেল।